শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমরা লেকচার 6 নিয়ে আজকে আলোচনা করব। লেকচার 6 এ আমাদের একটি অঙ্ক, আমি প্রথমে সাধারণ শেয়ারের মূলধন সম্পত্তি মূল্য মূল্যায়নের মডেলের আমরা একটা অঙ্ক করব, তারপর আরো কিছু আলোচনা করব। তো সময় নষ্ট না করে আমরা অঙ্কে চলে যাই। একটি অঙ্ক বোর্ডে লিখে দেওয়া হয়েছে। বলছে শামীম লিমিটেডের বিটার মান 0.9, ট্রেজারি বিলের আয়ের হার 7%, বাজার ঝুঁকি অধিহার বা অধিহারকে বা ইংরেজিতে বলে প্রিমিয়াম, এটি 10%, শামীম লিমিটেডের সাধারণ শেয়ার ব্যয় নির্ণয় করো। আমরা সমাধান করব। এখানে কি কি দেওয়া আছে সেগুলো একটু লিখবো আমরা। দেওয়া আছে, বলছে বিটার মান, বিটা হচ্ছে 0.9, ট্রেজারি বিলের আয়ের হার 7%। এখানে একটু খেয়াল করো, ট্রেজারি বিল বলতে আমরা বারবার বলছি, ট্রেজারি বিলে বলতে বোঝায় যেখানে বিনিয়োগ করলে ঝুঁকি থাকে না, কারণ এটি একটি সরকারি বন্ড বিল। তো ট্রেজারি বিলের আয়ের হার বলতে ঝুঁকিবিহীন আয়ের হার বোঝায়, ঝুঁকিবিহীন আয়ের হার, এটাকে আমরা আরএফ বলি। তো আরএফ হচ্ছে আমাদের 7%, মানে 0.07। দেখো, বাজার ঝুঁকি অধিহার বা প্রিমিয়াম এটা 10%। তো এখানে একটু খেয়াল করো, ঝুঁকি প্রিমিয়াম, বাজার ঝুঁকি প্রিমিয়াম, এই বাজার ঝুঁকি প্রিমিয়ামকে আমরা বলি আরএফ মাইনাস আরএম মাইনাস আরএফ, অর্থাৎ মার্কেট রিটার্ন থেকে বা বাজার আয় থেকে রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন বা ঝুঁকিবিহীন আয়ের বাদ দিলে যা পাওয়া যায় সেটাকেই বলা হচ্ছে বাজার ঝুঁকি প্রিমিয়াম। এটা আমাদের 10% দেওয়া আছে, অর্থাৎ 0.10। এখানে আমাদের সাধারণ শেয়ারের ব্যয় মানে কেই এটি নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে যেহেতু এটা আমাদের বেটা দেওয়া আছে, আর এম মাইনাস আর এফ দেওয়া আছে, আমাদের সিএপিএম মডেল অনুযায়ী কে এর মান বের করতে হবে। তাহলে আমরা জানি কে সমান আর এফ প্লাস আর এম মাইনাস আর এফ ইন্টু বেটা। একটু খেয়াল করো, আর এফ এর মান হচ্ছে 0.07 প্লাস আর এম মাইনাস আর এফ এতটুকুর মানই হচ্ছে 0.10 ইন্টু বেটার মান হচ্ছে আমাদের 0.9। তো ক্যালকুলেশন করলে আমাদের উত্তর চলে আসবে। খুবই সহজ অঙ্ক, 07 প্লাস 0.1 ইন্টু 0.9। তাহলে আসছে আমাদের 0.16 থেকে আমরা 100 দ্বারা গুণ করব। 100 দ্বারা গুণ করলে আমাদের আসবে 16%। তাহলে উত্তর পেয়ে গেলাম আমরা। এখন আমরা নতুন ভাবে আরেকটি সাধারণ শেয়ারের ব্যয়ের ক্ষেত্রে যদি নতুন করে কোনো স্টক ইস্যু করতে চাই, সেক্ষেত্রে আমাদের কি কি হবে আমরা একটু দেখব। নতুন সাধারণ স্টকের ব্যয়, নতুন সাধারণ স্টকের ব্যয়। দেখো, একটি কোম্পানি যেটি কিনা বর্তমানে বাজারে তাদের শেয়ার ইস্যু করেছে, আবার নতুন করে তারা তাদের কোম্পানির আরো কিছু শেয়ার বাজারে ইস্যু করতে চাচ্ছে, এরকম কিন্তু একটি কোম্পানি করতে পারে, কারণ তাদের অর্থের প্রয়োজন, তারা নতুন করে আবার শেয়ার ইস্যু করতে পারে। তো সেক্ষেত্রে তারা এই অনেক সময় দেখা যায় যে এই নতুন করে শেয়ার ইস্যু করতে গেলে তাদের আরো কিছু ব্যয় সংগঠিত হয়। সেই ক্ষেত্রে আমাদের এই নতুন শেয়ারের
সাধারণ শেয়ার, নতুন সাধারণ স্টকের ব্যয় যদি আমরা নির্ণয় করতে চাই, তাহলে যে সূত্রটি আমরা অ্যাপ্লাই করব সেটি হচ্ছে কে ই ইকুয়াল D1 বাই P0। আগেই সূত্র আমরা অলরেডি শিখেছি, মাইনাস এফসি প্লাস জি ইন্টু 100। এখানে D1 হচ্ছে প্রত্যাশিত লভ্যাংশ, P0 হচ্ছে বর্তমান মূল্য বা বাজার মূল্য কিসের, শেয়ারের, এফসি উত্তোলন ব্যয়, আর জি হচ্ছে গ্রোথ রেট বা লভ্যাংশ বৃদ্ধির হার, লভ্যাংশ বৃদ্ধির হার। তাহলে আমরা এই সংক্রান্ত একটি অঙ্ক দেখব এখন। নতুন সাধারণ স্টকের ব্যয়ের একটি অঙ্ক আমরা দেখি। বলছে একটি কোম্পানি বর্তমান বছর শেষে 12 টাকা লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নেয়। তাহলে কখন দিবে? বছর শেষে। বছর শেষে আমাকে 12 টাকা লভ্যাংশ দিবে। তো বছর শেষে যদি দেয় সেটাকে বলে D1। আগামী বছরগুলোতে এই লভ্যাংশ 10% এর বৃদ্ধি পাবে বলে কোম্পানি প্রত্যাশা করে। শেয়ারের বর্তমান মূল্য 100 টাকা এবং ইস্যু ব্যয় বা উত্তোলন ব্যয় বিক্রয় মূল্যের 5% হলে নতুন সাধারণ স্টকের ব্যয় নির্ণয় করো। এখানে আমরা লিখব সমাধানে, দেওয়া আছে বছর শেষে লভ্যাংশ হচ্ছে, যেটাকে আমরা D1 বলি, 12 টাকা। লভ্যাংশ বৃদ্ধির হার জি দিয়ে প্রকাশ করি আমরা, 10% বা 0.010। শেয়ারের বর্তমান মূল্য দেওয়া আছে আমাদের 100 টাকা, তাহলে এটাকে P0 বলি আমরা, 100 টাকা। উত্তোলন ব্যয় হয় এই P0 এর উপর 100 ইনটু, যেহেতু আমাদের বলা আছে 5%, তাহলে 5% কাটলে 5 টাকা সাধারণ স্টকের ব্যয় নির্ণয় করতে হবে। তো এখানে আমরা জানি নতুন স্টকের জন্য সূত্র হচ্ছে D1 divided by P0 minus FC into 100। শিক্ষার্থীরা একটু মনে রাখবে, অঙ্কের মধ্যে যদি ফ্লোটেশন কস্ট থাকে তাহলে আমরা এই সূত্রটা ব্যবহার করব। সহজ ভাষায় এটা কখন ব্যবহার করব সেটা বললাম। তাহলে D1 হচ্ছে আমাদের 12, P0 100, ফ্লোটেশন কস্ট 5 ইনটু 100। ক্যালকুলেটরে আমরা অঙ্ক করলে পেয়ে যাব। তাহলে 12 ভাগ 100, আমরা ব্র্যাকেট দিয়ে যদি লিখি 100 মাইনাস, আমরা একটু ভেঙেই লিখি, 12 ভাগ 100 থেকে 5 বিয়োগ করলে 95 গুণ 100, তাহলে 12 ভাগ 95 গুণ 100, এটা আমাদের আসে 12.63%। তাহলে আমরা নতুন সাধারণ স্টকের ব্যয় কিভাবে নির্ণয় করতে হয় সেটা দেখতে পেলাম। আশা করি এটি তোমরা সকলেই বুঝতে পেরেছো। এখন আমরা সংরক্ষিত মুনাফা সম্পর্কে জানবো এবং সংরক্ষিত মুনাফার ব্যয় নির্ণয় করে আজকের ক্লাসটি শেষ করব। তাহলে আশা করি অঙ্কটি বুঝেছো এবং খাতায় তুলে নিয়েছো। আমাদের পরবর্তী আলোচ্য বিষয় হচ্ছে সংরক্ষিত মুনাফা। প্রথমে জানবো সংরক্ষিত মুনাফা কি, তারপরে ব্যয় নির্ণয় করার পদ্ধতিগুলো শিখবো। এই শিক্ষার্থীরা, সংরক্ষিত মুনাফা সম্পর্কে আগেও আমি তোমাদেরকে ধারণা দিয়েছি, আজকে আরো কিছু তথ্য দিব। সংরক্ষিত মুনাফা, মনে করো একটি বিজনেস আমরা পরিচালনা করলাম, আমরা সকলে মিলে ফাইন্যান্সের যারা স্টুডেন্ট আছি একটি বিজনেস পরিচালনা করার ফলে
আমাদের দেখা যাচ্ছে 1 কোটি টাকা লাভ হয়েছে। এই 1 কোটি টাকা আমরা ধরে নাও আমরা কতজন আছি, 13 আর হচ্ছে 14 জন আমরা বিজনেস করছি। তো এই 1 কোটি টাকা আমরা 1 কোটি টাকা যে মুনাফা হয়েছে সকল খরচ বাদ দেওয়ার পরে এই 1 কোটি টাকা থেকে আমরা নিজেরা মনে করো ভাগ করে নিব 80 লাখ টাকা। আমরা 14 জন 80 লাখ টাকা ভাগ করে নিব, বাকি থাকলো কত 20 লাখ টাকা। এই 20 লাখ টাকা আমি আমার প্রতিষ্ঠানে রেখে দিব। এই প্রতিষ্ঠানের কোন ফান্ডে বা ব্যাংকে আমরা রেখে দিব। রেখে দেওয়ার ফলে যে টাকাটা আমরা রেখে দিলাম 20 লক্ষ টাকা, এই 20 লক্ষ টাকাই হচ্ছে আমাদের সংরক্ষিত মুনাফা। এই সংরক্ষিত মুনাফা কখন কাজে লাগবে? যখন দেখা যাচ্ছে নতুন কোনো প্রজেক্ট আমাদের কাছে এসে গেছে, আমরা বিজনেস করছি, নতুন কোনো প্রকল্প বা নতুন কোনো বিজনেস আমরা স্টার্ট করব, তখন আমরা কিন্তু এই 20 লক্ষ টাকা কাজে লাগাতে পারি। আরেকটি কথা চিন্তা করো, এই সংরক্ষিত মুনাফা কিন্তু প্রতিষ্ঠান ফেলে রাখে না, কোনো ব্যাংকের ফান্ডে বা কোথাও জমা রাখে, যেখান থেকে কিন্তু একটি নির্দিষ্ট পরিমাণ সুদ বা মুনাফা আমরা পেতে থাকি। তো মনে করো আমরা কোনো ব্যাংক এই 20 লক্ষ টাকা আমাদের যে রেখে দিয়েছিলাম, এই 20 লক্ষ টাকা আমরা একটা ব্যাংকে যদি রেখে দিই, তারা যদি আমাকে 10% করে সুদ দেয়, তাহলে কিন্তু আমি প্রতি মাসে বা প্রতি বছরে আমি কত টাকা পাবো? 20,000 টাকা কিন্তু পাবো। এখন যদি আমরা ওইখানে জমা না রেখে কোনো প্রকল্প অর্থ বিনিয়োগ করার জন্য ওই অর্থটা তুলে নিয়ে আসি এবং অন্য কোথাও জায়গায় যদি অর্থ বিনিয়োগ করি, সেক্ষেত্রে কিন্তু আমি এই 10% সুদ আর পাবো না। এই যে 10% সুদ পাবো না, এর সুযোগটা কি করলাম আমরা? ছেড়ে দিলাম। অর্থাৎ 20,000 টাকা করে যে পাচ্ছিলাম আমরা, সেই সুযোগটা ছেড়ে দিয়ে অন্য কোথাও বিনিয়োগ করছি মুনাফার আশায়। এই যেটা ছেড়ে দিলাম এটাকে বলা হয় সুযোগ ব্যয়। সংরক্ষিত মুনাফার ক্ষেত্রে সুযোগ ব্যয় রয়েছে। কি বলেছি তাহলে? সংরক্ষিত মুনাফার ক্ষেত্রে সুযোগ ব্যয় রয়েছে। আর এই ব্যয়টি আমরা কিভাবে নির্ণয় করব সেটি আমরা দেখব। এখানে 3টি সূত্র আমরা ব্যবহার করে থাকি। আচ্ছা, আরেকটি কথা বলি, সংরক্ষিত মুনাফার ক্ষেত্রে যে ট্যাক্সটা দিতে হয় সেটাকে বলা হয় ব্যক্তিগত ট্যাক্স বা পার্সোনাল ট্যাক্স বা ব্যক্তিগত কর। এটির ব্যয় নির্ণয় করার জন্য প্রথম হচ্ছে, যদি প্রশ্নের মধ্যে আমাদের কেই মান দেওয়া থাকে, অর্থাৎ কস্ট অফ সাধারণ শেয়ার মান যদি আমাদের অনেক সময় দিয়ে দেয় থাকে, এবং ব্যক্তিগত কর হার থাকে, সেক্ষেত্রে আমাদের সূত্রটা হবে কে আর ইকুয়াল কে ই ইন্টু 1 মাইনাস টিপি। কি বলেছি? যদি প্রশ্নের মধ্যে কেই দেওয়া থাকে এবং ব্যক্তিগত কর হার থাকে, তখন কে আর ইকুয়াল কে ই ইন্টু 1 মাইনাস টিপি। এটি আমরা। 2 নম্বর হচ্ছে আমাদের শুধু অন্যান্য তথ্য আছে আর ব্যক্তিগত কর দেওয়া আছে। ব্যক্তিগত কর মনে কর দেওয়া নাই, না থাকলে সেক্ষেত্রে আমাদের কে আর হবে d1 ডিভাইডেড বাই p0 প্লাস g ইনটু 100। 3 নাম্বার হচ্ছে আমাদের যদি অন্যান্য তথ্য থাকবে এবং ব্যক্তিগত কর থাকবে, সেক্ষেত্রে কে আর ইকুয়াল p1 ইনটু 1 মাইনাস টিপি ডিভাইডেড বাই p0 প্লাস g ইনটু 100।
এখন কোনটাতে কি বোঝায় আমরা যদি একটু দেখি তাহলে আমাদের জন্য ভালো হয়। এখানে কে আর দ্বারা আমরা বোঝাচ্ছি কস্ট অফ রিটেইন আর্নিং। রিটেইন মানে সংরক্ষিত মুনাফা। আর আমরা এখন কি করছি? সংরক্ষিত মুনাফার ব্যয় নির্ণয় করছি। তাহলে কে আর হচ্ছে সংরক্ষিত মুনাফার ব্যয়। টিপি দ্বারা আমরা বোঝাচ্ছি পার্সোনাল ট্যাক্স বা ব্যক্তিগত কর। কর হার, ঠিক আছে, ব্যক্তিগত কর হার। D1 আমরা জানি অলরেডি, জির মান আমরা জানি, আগে যা জানি আমরা সেগুলাই, নতুন করে আর লিখবো না, যেহেতু আমরা এগুলো লিখেছি কতবার, অনেকবার। তাহলে এই সংক্রান্ত আমরা এখানে দেখতে পেলাম কয়টি? 3টি সূত্র আমরা ব্যবহার করেছি। তো এটির জন্য অঙ্কটা খুবই সহজ, আর আমি একটি অঙ্ক দিয়ে এখানে এই দুইটি বুঝিয়ে দিব, অর্থাৎ আমরা 2টি অঙ্ক করব। শিক্ষার্থীরা, আশা করি সূত্রগুলো তুলে নিয়েছো। একটু ভালো করে দেখো, সূত্রগুলা ধীর স্থির ভাবে তুলে নাও। আমি কিছুক্ষণ ওয়েট করছি তোমাদের জন্য। ওকে, আমরা 1 নাম্বার সূত্র দিয়ে অঙ্ক করব প্রথমে। তাহলে একটি অঙ্ক লিখি আমরা। XYZ কোম্পানির সাধারণ শেয়ারের ব্যয় 12%, ব্যক্তিগত কর হার 30% হলে সংরক্ষিত মুনাফার বা মূলধনের ব্যয় কত? তাহলে সমাধান করি আমরা। আমরা লিখব, দেওয়া আছে XYZ কোম্পানির সাধারণ শেয়ারের ব্যয় 12%, ব্যক্তিগত কর হার 30% হলে সংরক্ষিত মুনাফার ব্যয় কত? তাহলে এখানে আমাদের দেওয়া আছে সাধারণ শেয়ারের ব্যয়, কিন্তু প্রশ্নে দেওয়া আছে, তাহলে সাধারণ শেয়ারের ব্যয় যেটা আমরা জানি KE সমান 0.12, 12% মানে 0.12 আমরা জানি। আর কর হার ব্যক্তিগত কর হার, এটাকে আমরা বলি টিপি। টিতে পার্সোনাল, টিতে ট্যাক্স রেট, সেটা দেওয়া আছে 30%, বা 100 দ্বারা ভাগ করলে হয় 0.030। আমাদের কি বের করতে বলছে? সংরক্ষিত মুনাফার ব্যয় মানে কে আর। কে আর সমান কত বের করতে হবে। তো আমরা একটু আগে সূত্র লিখেছিলাম, এখানে দেওয়াই আছে। তাহলে আমরা জানি কে আর ইকুয়াল কে ইনটু 1 মাইনাস টিপি। মানে কি, প্রশ্নের মধ্যে যেহেতু আমাদের সাধারণ শেয়ার ব্যয় আছে এবং ব্যক্তিগত কর হার আছে, সুতরাং আমরা এই সূত্রটা ব্যবহার করব। তাহলে মান বসাবো এবং ক্যালকুলেটরে ক্যালকুলেশন করব। 0.12 ব্র্যাকেট 1 মাইনাস 0.30 ব্র্যাকেট ক্লোজ সমান, দিলে আমাদের আসে 0.084। এটাকে 100 দিয়ে গুণ করলে
আমাদের 8.4%। এটা আমাদের উত্তর। তাহলে আশা করি অঙ্কটি বুঝতে পেরেছো। এই অঙ্কটি তোমরা তুলে নাও। আমরা সংরক্ষিত মুনাফার ব্যয়ের আরেকটি অঙ্ক আমরা দেখতে পাচ্ছি। বলা হচ্ছে ইলমা লিমিটেডের চলতি বছরের লভ্যাংশের পরিমাণ প্রতি শেয়ারে 12 টাকা, অর্থাৎ একটি শেয়ারে লভ্যাংশ দিচ্ছে এই বছরে 12 টাকা। প্রতি শেয়ারের বাজার মূল্য 120 টাকা এবং বিক্রয়জনিত উত্তোলন খরচ 5 টাকা। লভ্যাংশ প্রবৃদ্ধির হার 5% হলে সংরক্ষিত মুনাফার ব্যয় কত? তাহলে আমরা কি লিখবো সমাধানে এসে? আমরা দেওয়া আছে লিখবো, যেহেতু বলছে চলতি বছরের লভ্যাংশ, তাহলে চলতি লভ্যাংশ এটা আমরা D0 দ্বারা প্রকাশ করি, সেটা হচ্ছে 12 টাকা। তারপর আমাদের আছে বাজার মূল্য P0 120 টাকা, লভ্যাংশ প্রবৃদ্ধির হার 5 টাকা। হ্যাঁ, একটু খেয়াল করো, উত্তোলন ব্যয় কিন্তু আমরা লিখি নাই। সংরক্ষিত মুনাফায় উত্তোলন ব্যয় কোনো প্রভাব আসবে না। এখন যেহেতু আমাদের D0 দেওয়া আছে, গ্রোথ রেট আছে, তাহলে আমাদেরকে D1 বের করতে হবে। তো D1 এর সূত্র হচ্ছে D0 * 1 + G। D0 হচ্ছে 12 টাকা, G এর মান 5% বা 0.05। আমরা এটা গুণ করলে আসে আমাদের 12.6 টাকা। সংরক্ষিত মুনাফার ব্যয় KR = ওয়াট চিহ্ন, অর্থাৎ নির্ণয় করতে হবে। তাহলে আমরা জানি এখানে কিন্তু ব্যক্তিগত কর নাই, তাহলে ব্যক্তিগত কর না থাকলে কিন্তু অন্যান্য তথ্য যদি থাকে, সেক্ষেত্রে KR এর সূত্র হচ্ছে D1 / P0 + G * 100। তাহলে D1 হচ্ছে আমাদের 12.6, P0 120, গ্রোথ রেট 0.05 * 100। আমরা এখন ক্যালকুলেশন করব, তাহলে আমাদের অঙ্কটি হয়ে যাবে 12.6 ভাগ 120। আমাদের এসেছে 0.105 প্লাস 0.05 গুণ 100। এটার সাথে আমরা যোগ করব 0.05 গুণ দিবে 100, একবারই করে দিচ্ছি। তাহলে আমাদের আসে 15.5%। 15.5%। প্রিয় শিক্ষার্থীরা, এই অঙ্কটি আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক এই অঙ্কটি দিয়েই আমরা আরেকটি অঙ্কের সমাধান করব, যেখানে যদি ব্যক্তিগত কর দেওয়া থাকে তাহলে আমাদের কি করতে হবে। অঙ্কটি তুলে নিবে, আমি একটু ওয়েট করছি তোমাদের জন্য। হ্যাঁ, আশা করি অঙ্কটি তুলে নিয়েছো। এবার আমরা একই অঙ্ক থাকবে, শুধুমাত্র একটি জিনিস আমরা চেঞ্জ করে দিব, সেটা এখান থেকে যদি আমরা লিখি লভ্যাংশ প্রবৃদ্ধির হার 5%, ব্যক্তিগত কর 30% হলে সংরক্ষিত মুনাফার ব্যয় কত? তাহলে কিন্তু আমাদের এটি আরেকটি অঙ্ক। ইলমা লিমিটেডের চলতি বছরের লভ্যাংশের পরিমাণ প্রতি শেয়ারে 12 টাকা, প্রতি শেয়ারের বাজার মূল্য 120 টাকা এবং বিক্রয়জনিত উত্তোলন খরচ 5 টাকা। লভ্যাংশ প্রবৃদ্ধির হার 5%, ব্যক্তিগত কর 30% হলে সংরক্ষিত মুনাফার ব্যয় কত? আমাদের এই নতুন তথ্য হচ্ছে এটি আগের অঙ্কটি থেকে। তাহলে সব তথ্য কিন্তু সেম থাকবে, শুধুমাত্র আমাদের একটি নতুন আসছে, সেটা হচ্ছে কি ব্যক্তিগত, এখানে আমি লিখে দিলাম কর হার। ব্যক্তিগত কর হার, যেটাকে আমরা টিপি বলি,
এই টিপি হচ্ছে আমাদের 30%, মানে 0.30। তাহলে আমাদের কি হবে, সবকিছু সেম থাকবে, আমাদের সূত্রটা একটু পরিবর্তন হবে। কে আর ইকুয়াল, যদি ট্যাক্স রেট থাকে তাহলে D1 ইনটু 1 মাইনাস টিপি ডিভাইডেড বাই P0 প্লাস জি ইনটু 100, বা সূত্রটি ভালো করে একটু দেখবে। তাহলে আমরা এখন শুধু মান বসাবো, তারপরে ক্যালকুলেট করব, উত্তর হয়ে যাবে। তো D1 হচ্ছে আমাদের 12 টাকা 6 পয়সা 60 পয়সা, 1 বিয়োগ টিপি পার্সোনাল ট্যাক্স রেট 0.30, P0 আমাদের 120 টাকা, প্লাস গ্রোথ রেট হচ্ছে 0.05। এখানে আমরা থার্ড ব্র্যাকেট ইউজ করতে হবে, এই সেকেন্ড ব্র্যাকেট অথবা থার্ড ব্র্যাকেট একটা ইউজ করলে হবে। এখন ক্যালকুলেশন করব আমরা। তাহলে 12.6 ব্র্যাকেট 1 মাইনাস 0.3 ক্লোজ করলে আসে আমাদের উপরে 8.82, নিচে 120 0.5 গুণ 100। নেক্সট আমাদের 8.82 ভাগ 120, তাহলে আমাদের আসে 0.70735 যোগ 0.05 গুণ 100। এটা আমরা যদি যোগ করি এবং 100 দ্বারা গুণ করি একসাথে, তাহলে আমাদের আসে 12.3+%। তাহলে আমরা দেখলাম সংরক্ষিত মুনাফার ব্যয়গুলা কি কিভাবে নির্ণয় করা যেতে পারে, সবগুলাই আমরা তোমাদেরকে দেখিয়েছি। অঙ্কটি একটু তুলে নাও। যদি আমরা এই অঙ্কটি বুঝতে পারি তাহলে কর্মপত্রের সবগুলো অঙ্ক, কর্মপত্র 4-এর সবগুলো অঙ্ক তোমরা করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এই লেকচারের হোমওয়ার্ক হচ্ছে কর্মপত্র 4-এর সব অঙ্ক, সবকটি অঙ্ক করবে। আজকে যে অঙ্কগুলো করেছি এগুলো ভালোভাবে বাসায় প্র্যাকটিস করতে হবে, এবং কর্মপত্র 4 সেটিও অঙ্ক করে আমাকে দেখাতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি অনেক একটু বেশি পড়িয়ে ফেলেছি, তারপরও এগুলো আমাদেরকে পড়তে হবে, কারণ আমরা একটু পিছিয়ে আছি, সো আমাদেরকে একটু দ্রুত আগাতে হবে, যার কারণে একটু বেশি করে পড়ানো হয়েছে। তারপরেও এত বেশিও পড়াই নাই, তো আশা করি তোমরা তোমাদের যে লেভেলটা সকলে এটি ক্যাচ ধরতে পারবে। তো আগামীতে আবার নতুন টপিকস নিয়ে আমি তোমাদের সামনে হাজির হব। ততক্ষণে তোমরা ভালো থাকো, পড়ালেখার মধ্যে থাকো, ফ্যামিলি সকলকে নিয়ে সুখে শান্তিতে নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।